জামায়াত এবং শিবিরের কর্মীদের সাথে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সংঘর্ষ, দফায় দফায় এই ঘটনা ঘটেছে। দাবি উঠেছে এসব সংগঠনগুলোকে নিষিদ্ধ করার। বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্যানেলে আছেন খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, মানবাধিকার সংস্থা অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর কাবেরী গায়েন। বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন। এই অনুষ্ঠান পরিচালনা করা হয় আপনাদের দেয়া প্রশ্নের উপর ভিত্তি করে। আপনারা এখানে যারা এসেছেন কিছু প্রশ্ন জমা দিয়েছেন, সেই প্রশ্নগুলোর উপরে ভিত্তি করে আমাদের এই আলোচনা হবে। তা আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাই সরাসরি। প্রথম প্রশ্ন করবেন আলী আফজাল শরীফ। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা উচিত কিনা? ধন্যবাদ আপনাকে। আদিলুর রহমান খান, নিষিদ্ধ করা উচিত কিনা? মানবাধিকার সংগঠন হিসাবে তো অবশ্যই বলা যায় যে আমরা নিষিদ্ধের পক্ষে না, তবে অপরাধী যারা তাদেরকে তো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি কেউ অপরাধ করে থাকেন, আইন শৃঙ্খলার বাইরে যেয়ে থাকেন, দেশের আইন নিজের হাতে তুলে নিয়ে থাকেন, তার বিচার অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে রাষ্ট্র যখন জড়িত, খেয়াল রাখতে হবে রাষ্ট্রও যেন সন্ত্রাসীর দায়িত্ব না নেয়, কারণ রাষ্ট্রীয় সন্ত্রাসের পক্ষেও কিন্তু আমরা দাঁড়াতে পারি না। ধন্যবাদ আপনাকে। ডক্টর কাবেরী গায়েন, যে প্রশ্ন উঠেছে যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিষিদ্ধ করা উচিত কিনা? আসলে কোনো একটি সংগঠনকে নিষিদ্ধ করে তো কিছু হয় না। এই সমস্ত সংগঠনগুলো দীর্ঘদিন ধরে মানে আশ্রয় প্রশ্রয় পেয়েছে, তাদের শক্তি সামর্থ্য অর্জিত হয়েছে। এখন যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে যে জায়গাটি হবে সেটি হচ্ছে মানে আন্ডার সারফেস তারা কী কাজ করবে সেটা পর্যন্ত জানা যাবে না। বরঞ্চ যদি তাদের এই কাজকে জবাবদিহিতার মধ্যে আনাটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, এবং সেই ক্ষেত্রে যদি সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেবারও থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিষিদ্ধ করা নয়, বরঞ্চ জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা যে এরা এই খারাপ কাজগুলো করছে, এদের এই অতীত ইতিহাস আছে, এদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে এবং সামাজিক সচেতনতা দিয়ে তাদের এই সমস্ত কাজকে রুখে দাঁড়াতে হবে। আমার মনে হয় সেই কাজটি বেশি করা জরুরি। ধন্যবাদ আপনাকে। আমরা দুজন, আমাদের সাথে দুই প্রধান রাজনৈতিক দলের দুজন নেতা রয়েছেন, ওনাদের কাছে আসবো। তার আগে আপনি যিনি প্রশ্ন করেছিলেন, আপনার মতটা কি? আপনি তো প্রশ্ন করেছেন উচিত কিনা, আপনার কি মনে হয় উচিত? আমি মনে করি উচিত, কারণ আমরা অতীতের দিকে যদি চেয়ে দেখি যে 2009 সালে হিজবুত তাহরির সংগঠন নামে একটা সংগঠন ছিল, যাদেরকে তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তো তাদের যে কার্যকলাপ ছিল তার থেকে বর্তমান জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যকলাপ আরও বেশি ভয়াবহ। তাই আমি মনে করি যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। ধন্যবাদ আপনাকে। এখানে একজন হাত তুলেছেন দ্বিতীয় সারিতে। সন্ত্রাসের স্বর্গরাজ্য বলা হয় এই অঞ্চলে পাকিস্তানকে, এবং পাকিস্তানে জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত, সেখানে সন্ত্রাসের সাথে তাদের দূরতম সম্পর্ক এই পর্যন্ত কেউ বলতে পারেনি। ধর্মনিরপেক্ষতা ভারতে জামাত ইসলামী স্বনামে রাজনীতি করছে। আমাদের দেশে গত নির্বাচনে 111-এর পর যে নির্বাচন হলো, 38 আসনে নির্বাচন করে জামাত ইসলামী প্রতি আসনে 82,000 কতগুলি ভোট পেয়েছে। 38 বাকি 262 আসনে যদি তাদের 10,000 করে ভোট ধরি, জামাত ইসলামের এই দেশে ভোট সংখ্যা হয় 59 লাখ। সুতরাং এই বিশাল একটা রাজনৈতিক জনগণের দল, তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, এটা আমি বলি করে এটা অন্যায়। ধন্যবাদ। এবং আপনার মতামত পেয়েছেন। পেছনে হাত তুলেছেন একদম। জি, আপনি। আসলে আমাদের মতো দেশে যেখানে আমরা সেকুলার রাজনীতির কথা বলি, সেখানে ধর্মকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল থাকতে পারে কিনা বা রাজনীতি করতে পারে কিনা, এটা আমার সন্দেহ আছে। এবং সেক্ষেত্রে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদের অবশ্যই উচিত এদেশের মানুষের এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা। এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি তাদের লিমিট ক্রস করে এবং তারা যদি ধর্মকে সামনে এনে
সেটাকে কেন্দ্র করে মানুষের উপরে। আপনার কি মনে হয় যে জামায়াত ইসলাম সেই লিমিট ক্রস করছে আপনার ভাষায়? হ্যাঁ, অবশ্যই ক্রস করেছে এবং তারা দেখেছে আমাদের যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে তাদের উপর আক্রমণ করেছে, ধন্যবাদ মানুষের উপর আক্রমণ করেছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে আবারও ফিরে আসব, দর্শকদের কাছে আবারও ফিরে আসব। খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, যে প্রশ্ন উঠেছে, আপনাদের দল তো বেশ অনেকদিন ধরে এই কথা বলছেন। এই প্রশ্নটা খুবই জটিল এবং এর সাথে একটা দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। আমরা জানি যে আমরা একটা দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। এই যুদ্ধে আমাদের অনেক মানুষের প্রাণ গিয়েছে, বহু মা বোনের ইজ্জত গিয়েছে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব পুড়িয়েছে। আমি প্রসঙ্গই আসব। এবং যে প্রেক্ষিতে এগুলো হয়েছিল এবং তাদের সাথে যারা সহযোগিতা করেছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়, পাক বাহিনী এবং এদের রাজাকার আলবদররা মিলে যে অত্যাচার, নির্যাতন, ধ্বংসলীলা, বর্বরতা করেছে, আমরা মনে করি যে এই চরম মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আমাদের রাজনৈতিক বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সেই রাজনৈতিক দলগুলো ৭৫-এর পরে আবার এদেশে ক্ষমতায় এসেছে। ডক্টর রাজ্জাক, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। এখানে যে প্রশ্ন যেটা উঠেছে, বিচার নিয়ে কেউ প্রশ্ন তোলেননি, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এই সংগঠনকে নিষিদ্ধ করা উচিত কিনা সেটি বলছেন। যারা একটি দলের নামে, দলের ব্যানারে মিথ্যা অপপ্রচার করে তারা একটা দল চালাচ্ছে এবং যেভাবে মানুষের উপর পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে, তাদের উপর আক্রমণ করছে, তাদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, তাদের গায়ে কেরোসিন ঢেলে তাদেরকে মারতে যাচ্ছে, এই দলকে যারা প্রশ্রয় দেয় অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে যে আমরা তাদেরকে নিষিদ্ধ করব কি করব না। যদি জামাত ইসলাম তারা যদি তাদের এই কর্মকাণ্ড বাদ দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধের সময় যে অপরাধ করেছে মানবতা বিরোধী, সেগুলোর জন্য অনুশোচনা করে তাদের ধারা বদলায়, তাহলে ঠিক আছে, রাজনীতি তারা করুক। কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের কোনো অনুশোচনা নাই। আপনি কি মনে করেন করা উচিত কিনা, নিষিদ্ধ করা উচিত কিনা আপনার ব্যক্তিগত? তাদের যুদ্ধাপরাধীদের বিচার এটি বাংলাদেশে হবেই এবং তারা যদি এটাকে মেনে না নেয়, এই পথে তারা চলতে থাকে, অব্যাহত থাকে, অবশ্যই জাতিকে বিবেচনা করতে হবে এবং আমরা অবশ্যই মনে করি তাদেরকে এই ধরনের রাজনৈতিক দল আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল মঈন খান, জামায়াত ইসলামী আপনাদেরই একটি রাজনৈতিক শরিক দল। আমি আমাদের শরিক দল হিসেবে আজকের প্রশ্নটি বিবেচনা করব না। আমি আজকের প্রশ্নটি এভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব যেন একটি বস্তুনিষ্ঠ উত্তর আমরা দিতে পারি। আমরা যদি 2009 সাল থেকে 3 বছরের সংবাদপত্র পর্যালোচনা করি, তাহলে আমরা কি দেখব? বাংলাদেশের সন্ত্রাস, আগুন জ্বালানোর কথা বলা হয়েছে, পুড়িয়ে মারার কথা হয়েছে। 3 বছরের সবচেয়ে বেশি সন্ত্রাস, আক্রমণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুট, খুন, গুম এগুলি কারা করেছে সেই প্রশ্নটি আমাকে করতে হবে। এবং তার পাশাপাশি আমাকে এই প্রশ্নও করতে হবে, যদি বর্তমান সরকারি দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে তারা যদি এ ধরনের কর্মকাণ্ড নির্বিচারে বিগত 3 বছর পরিচালনা করে থাকে, তাহলে সেই প্রশ্নটি কেন আসলো না আজকে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? আমি শেষ করে দিচ্ছি। আসলে দল নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এটা কোনো কথা নয়। এখানে বড় প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রকে প্রবাহমান রাখতে হলে ভিন্ন মত প্রকাশের সুযোগ দিতে হবে। আসলে আমরা পৃথিবীর ইতিহাসে সব জায়গায় দেখেছি যখনই ভিন্ন মত প্রকাশের সুযোগকে বন্ধ করে দেওয়া হয় তখনই কিন্তু গণতন্ত্র বিপন্ন হয়। ডক্টর খান, এখানে আমি একটু প্রশ্ন করতে চাই যে ভিন্ন মত প্রকাশের সুযোগ দিতে হবে, কিন্তু যে প্রশ্নটি উঠেছে যে জামায়াতে ইসলামীর তরফ থেকে পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে এমন অভিযোগ আসছে, এটি কি ভিন্ন মত প্রকাশের উপায়? ভিন্নমত প্রকাশের উপায় কি সেটা? যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন অন্যদের উপরে আক্রমণ করে এবং পত্রিকার প্রথম পৃষ্ঠায় তাদের ছবি দেওয়া হয় এবং গোল চিহ্ন দিয়ে তাদের চিহ্নিত করা হয়, তখন পরবর্তীতে যখন আমরা দেখি থানায় গিয়ে তারা নিজেরাই বাদী হয়ে যাদেরকে তারা পিটিয়েছে তাদের উপরে তারা মামলা করে, সেটা কি ভিন্নমত প্রকাশের উপায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হাত তুলেছেন পেছনে, জি আপনি দাঁড়িয়েছেন, জি। বর্তমান সরকারের
শুরু থেকে বেশ কিছু মানে গত বছর পর্যন্ত বা এই বছরের মাঝামাঝি পর্যন্ত জামাতকে কোনো রকম মিটিং মিছিল করতে দেয়া হয় নাই। রাজনৈতিক দল হিসাবে তাদের ঢাকা শহরে বা দেশের অন্যান্য জায়গায় তাদের মত প্রকাশের স্বাধীনতা দেয়া উচিত ছিল, যার পরিপ্রেক্ষিতে তাদের যে মানে সংক্ষেপ করতে হবে, তাদেরকে যে ন্যায্য অধিকার দেয়া হয়নি বলে আজকে এই রেভুলেশনটা জামাত শুরু করেছে। এবং এটা ধন্যবাদ। আপনার কি মনে হয় যে পুলিশের উপর যে আক্রমণের কথা বলা হচ্ছে এটা কি যুক্তিসঙ্গত? জি, আপনাকে বলছি। আমার মনে হয় জামাতকে মানে তার অন্য 10টা রাজনৈতিক দলের মতোই জামাতকে ট্রিট করা উচিত না। তাই বলে পুলিশের উপর যে আক্রমণ হচ্ছে সেটা যুক্তিসঙ্গত কিনা এটা আমি ঠিক এইভাবে বলতে চাই যে জামাতের যেভাবে অন্য 10টা রাজনৈতিক দল যেভাবে সমর্থন দেবেন, আপনার গভর্নমেন্ট বা বা বিরোধী দল। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আমি যে প্রশ্নটি করেছি যে পুলিশের উপর যে আক্রমণের অভিযোগ উঠছে এটি কি যুক্তিসঙ্গত? এটাকে কি সমর্থন করা যায়? না, এটা সমর্থন করি না। ধন্যবাদ আপনাকে। এটা মানুষ হিসেবে সামনে একজন, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার পেছনের দিকে। সামনে আপনি উঠেছেন একজন। জি, এখানে আমাদের মূল প্রশ্ন হচ্ছে আমরা কি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করব কিনা। আমি লক্ষ্য করলাম ডক্টর খান যেটা বললেন যে আওয়ামী লীগ আমলে কি হয়েছে, আমাদের প্রশ্ন কিন্তু এটা না যে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির কি করলো। আমাদের প্রশ্ন হচ্ছে কে এই কাজটা করলো। এখন ডক্টর খান আওয়ামী লীগ আমলের সময়, বর্তমান সরকারের সময় যে কাজগুলো হয়েছে সেই কথাগুলো বলছেন, কিন্তু ওনার সময় ছাত্রদলও তো ঠিক একই ধরনের কাজ করেছে। হ্যাঁ, তখনকার কথাটা যদি আমরা তুলে আনি তো আমাদের প্রশ্ন এটা হওয়া উচিত না যে ছাত্রলীগ নাকি কে করছে নাকি ছাত্রদল করছে, তার রাজনৈতিক পরিচয় থেকে ওই ব্যক্তিটা কি করছে আমার মনে হয় সেদিকে আমাদের বেশি জোর দেওয়া উচিত। প্রথম পৃষ্ঠায় ছবি এসেছে কে করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনাদের কাছে, অবশ্যই আসবো। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন নির্মল কুমার বর্মন। টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অধিকাংশ সংসদ সদস্য নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ব্যাপারে আপনাদের মতামত কি? ধন্যবাদ আপনাকে। কাবেরী গায়েন, সাম্প্রতিক সময়ে টিআইবির এই রিপোর্ট নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা যতটুকু দেখলাম সেটি হচ্ছে 600 মানুষের উপরে এই গবেষণাটি প্রস্তুত করা হয়েছে। এখন এই 600 মানুষকে কিভাবে নেওয়া হয়েছে এই জায়গাটিতে এসে একটি খুব সমস্যা দেখা যায়। কাকতালীয়ভাবে কিনা আমি জানি না, আমি আসলে পড়াই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, এই রিসার্চ মেথডই পড়াই। তো সেইখানে আমার কাছে মনে হচ্ছে যে 600 মানুষকে কোন পদ্ধতিতে নেওয়া হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে বলা হয়েছে রাজনৈতিকভাবে যারা সচেতন। এই যে রাজনৈতিকভাবে সচেতন, এটি একটি ব্যক্তিনিষ্ঠ একটি প্রক্রিয়া। এটা পরিমাপ করা। এখানে সংসদে যেটা নিয়ে আলোচনা হয়েছে, সরকারি দলের অনেক সংসদ সদস্য বলেছেন যে 16 কোটি দেশের মানুষের 600 জনকে নিয়ে জরিপ করা, এটা নিয়ে তারা প্রশ্ন করছে। এটা জাতীয় প্রতিনিধিত্বশীল নয়, এই নমুনায়নের মধ্যে ঝামেলা রয়েছে। দ্বিতীয়ত, প্রত্যয়গুলো সংজ্ঞায়িত সেইভাবে করা হয়নি যে কোন কোন জিনিসগুলোকে আমরা আসলে মনে করব যে নেতিবাচক কাজ বলে আমরা মনে করছি। তৃতীয়ত, ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয়েছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাইরে থেকে সেটি হচ্ছে যে এই রিপোর্টের ফলাফলকে যেভাবে বিন্যস্ত করা হয়েছে সেই বিন্যাসের সাথে কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশনের সাংঘর্ষিক অবস্থান আছে। রিসার্চের খুব খুঁটিনাটি দিকে চলে যাচ্ছি, আমি এখনই ফিরে যাব। কাজে আমার কাছে মনে হয় যে এই যেহেতু একটি গবেষণা, যে গবেষণাতে রাজনীতিবিদ যারা জনগণের প্রতিনিধি তাদের 97% যখন বলে দেওয়া হয় যে আসলে তারা নেতিবাচক কাজের সাথে জড়িত, তখন কিন্তু এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তার মানে আবার এই না যে টিআইবিকে যে বন্ধ করে দেবার যে একটি কথা হচ্ছে, সে প্রসঙ্গে আমরা আসবো আবার। ধন্যবাদ আপনাকে। মনে করি না আদিলুর রহমান খান। আমিও মনে করি না যে রাজনীতিবিদদের এভাবে ঢালাওভাবে সমালোচনাটা তথ্যপাত্য যথেষ্ট পরিমাণ শক্তিশালী না করে তাদেরকে অভিযুক্ত করা উচিত। আমার মনে হয় যে এটা আরও ডিটেইল এবং আরও যুক্তিগ্রাহ্য করা উচিত ছিল। কিন্তু ধরুন রাজনীতিবিদদের সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা, এই যে জরিপ, সেখানে কি তার কোনো ভিন্নতা দেখা গেছে নাকি একই ধারণা পাওয়া গেছে? ধারণার ক্ষেত্রে অবশ্যই মিল থাকতে পারে এবং আমিও মনে করি না যে মিলের পার্থক্য আছে, কিন্তু আমি মনে করি যেটা যে আপনার টিআইবির রিপোর্ট
আরও বেশি যুক্তিগ্রাহ্য করার জন্য, কারণ মানুষ যুক্তিগ্রাহ্য রিপোর্ট দেখতে চায়, কারণ মানুষ যদি কাউকে ধরতে চায় অপরাধী হিসাবে, ধরে নিচ্ছে অপরাধীদের ধরতে চায়, সেটা আরও তথ্যভিত্তিক, আরও তথ্য নির্ভর হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের দুজন প্যানেলিস্ট, দুই রাজনৈতিক দলের নেতা, আমরা ওনাদের কাছে আসবো। তার আগে দর্শকদের কাছ থেকে একটু ঘুরে আসি। সামনে একজন আপনি হাত তুলেছেন, বলুন। টিআইবি একটা দেশের নীতি নির্ধারক পর্যায়ের সমালোচনার তারা একটা রিপোর্ট দিছে। এখানে হয়তো দেখা গেল যদি টিআইবির কোনো 600 মানুষের উপরে যেই সংসদে কথা হচ্ছে, সংসদ সদস্যরা বলছে টিআইবিকে নিষিদ্ধ করার ব্যাপারে বলছে। আপনি কি মনে করেন নিষিদ্ধ করা উচিত? না, টিআইবির মতন একটা সংস্থাকে নিষিদ্ধ করা যাবে না, সেটা পর্যালোচনা করা হবে। একজন হাত তুলেছেন তৃতীয় সারিতে। বিগত সময়ে এবং বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি টিআইবির কার্যক্রম সমালোচনার যোগ্য। টিআইবি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে দেশে বলে আমার বিশ্বাস। আমাদের জাতীয় নেতৃত্বকে তারা কলঙ্কিত করেছে। কেন মনে হচ্ছে আপনার এটি? টিআইবি যে রিপোর্টগুলো করে সংক্ষিপ্ত পরিসরে কিছু মানুষের মতামতের ভিত্তিতে, লিমিটেড একটি বিষয়ের মতামত নিয়ে, একটি জনগোষ্ঠীর মতামত নিয়ে, জনগোষ্ঠীও বলা যাবে না, অল্প কিছু লোকের মতামতের ভিত্তিতে তারা যে কার্যক্রম পরিচালনা করেছে সেটা অবশ্যই প্রতিবাদযোগ্য এবং এই ধরনের কার্যক্রম এখানে বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। হাত তুলেছেন পেছনের দিকে একজন, জি আপনি দাঁড়িয়েছেন আগে। মানে আমার মনে হয় সংসদ সদস্যদের কাজগুলো লুকিয়ে রাখার জিনিস নয়, মানে তাদের বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে টিআইবি রিপোর্টের মিল রয়েছে এবং আমার মনে হয় এই রিপোর্টটা নেতিবাচক হিসেবে না নিয়ে মানে ইতিবাচক হিসেবে নিয়ে সংশোধনের সুযোগ রয়েছে এবং এটা নিলে তো ক্ষতি নাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবো ডক্টর আব্দুল মঈন খান। আমি প্রথমেই স্ট্যাটিস্টিক্সের বিষয়টি একটু বলতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 30-32 কোটি। সেখানে প্রায় সবগুলো পোলে যে স্যাম্পলিং সাইজ যেটা নেওয়া হয় তার সংখ্যা 1500 থেকে 2000-এর বেশি নয়। কাজেই 600 সংখ্যার ওপরে স্যাম্পলিং করে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা গ্রহণযোগ্য নয়, এই কথাটা কিন্তু বৈজ্ঞানিক সম্মত নয়। যেটা টিআইবি রিপোর্টে বলা হচ্ছে যে 97% সংসদ সদস্য কোনো না কোনো নেগেটিভ কাজের সঙ্গে জড়িত, তার সঙ্গে একটু স্যাম্পলিং এরার থাকবে, কিন্তু স্যাম্পলিং এরার কখনোই এত বেশি হয় না যদি সেই স্যাম্পলিংটা সঠিকভাবে নেওয়া হয়ে থাকে। আপনি কি এই যে এই রিপোর্টটাকে আপনি গ্রহণ করেন? কাজে সংখ্যার কারণে এটা অগ্রহণযোগ্য হতে পারে না, সেটা স্ট্যাটিস্টিক্যালি সাউন্ড এবং সেই 600 হয়েছে বলেই যে এর উত্তর বা এর ফাইন্ডিংগুলো আমাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে, এটা কোনো যুক্তির কথা। ধন্যবাদ আপনাকে। এখানে টিআইবি যেভাবে এই জরিপ বা গবেষণাটি করেছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা এখানে কি এই বিষয়টা নিয়ে টিআইবির দিক থেকে বা কেউ আপনারা সেখানে আছেন যারা এটা ব্যাখ্যা করতে পারেন? কেউ কি আছেন? আপনি বলুন। ধন্যবাদ। আমি বলতে চাই কাবেরী গায়েন তিনি যে কথাটা বলেছেন যে 600 লোকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, কিন্তু এই তথ্যের আরেকটি দিক আছে, সেটি হলো কাবেরী গায়েন যেহেতু গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সঙ্গে আছেন তিনি আরও ভালো জানবেন যে 5টি জাতীয় পত্রিকা থেকে প্রায় 3 বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এই তথ্যের মধ্যে 181 জন সংসদ সদস্যের বিরুদ্ধে নেতিবাচক তথ্য পাওয়া গিয়েছে। তবে এই নেতিবাচক তথ্যকে টিআইবি পুরোপুরি গ্রহণ করেনি, তারা যাচাই করবার জন্য মাঠ পর্যায়ে গেছে এবং মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেছে যে 97% সদস্য নেতিবাচক কর্মকাণ্ডের সাথে। আমি একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে আপনি কি কোনোভাবে টিআইবি কোনো কাজের সঙ্গে কোনো কিছুর সঙ্গে আপনি জড়িত? জি, আমি টিআইবির গবেষণা বিভাগের পরিচালক। আচ্ছা, বলুন। তো আমরা ইতিমধ্যে আমাদের এই গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেছি। আপনি যেহেতু এখানে প্রশ্ন তুলেছেন তাই আমি মনে করলাম যে এটা আমার দায়িত্ব এখানে কিছু বলাটা। এই 181 জন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে নেতিবাচক তথ্য এসেছে এবং আপনারা জানেন যে যখন নেতিবাচক তথ্যগুলো খুবই সেন্সেশনাল হয় তখনই এই ধরনের একটি জাতীয় পর্যায়ের পত্রিকায় আসে। কিন্তু আমরা যখন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছি তখন ছোটোখাটো মধ্যম ধরনের এবং বড় গুরুত্বপূর্ণ সব ধরনের নেতিবাচক তথ্যই এসেছে, এই জন্য এই সংখ্যাটা বেড়ে 97 ভাগ হয়ে গেছে। পাশাপাশি আবার 53 ভাগ সংসদ সদস্য আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আমার ধারণা প্যানেলে যারা এটাও এখানে ধন্যবাদ আপনাকে। খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, এটা নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে ব্যাপক সমালোচনা মুখর হয়েছেন। না, আমি আপনার এই টিআইবির ইস্যুতে প্রশ্নের উত্তর দেওয়ার আগের ইস্যুতে আমি একটু কথা আমরা সেই প্রসঙ্গে আবার আসবো, কিন্তু এখন এটি আমরা শেষ করি কারণ এখানে এই বিষয়ে ওই প্রসঙ্গে আমি অবশ্যই একটু বলতে চাই, আমাকে সুযোগ দিতে হবে। আমার জনাব আব্দুল মঈন খান উনি বলেছেন যে ছাত্রলীগের ছেলেরা আওয়ামী লীগের নেতারা সারা দেশে দুর্নীতি করছে, সন্ত্রাস করছে, সেই জন্য জামাতের
এরা মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেবে, মানুষের গাড়িতে আগুন লাগাবে। আপনি এটাই বলেছেন, বাড়িতে আগুন লাগাতে হবে। আমি আপনাদেরকে আমি বলতে চাই, বিএনপি 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল, উল্লাপাড়ার পূর্ণিমাকে যখন ধর্ষণ করা হয়, তখন তার মা দরজায় এসে দাঁড়িয়ে বলেছিল যে আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী, বাবারা তো তাকে মাফ করে দাও, কিছু করতে হলে আমাকে করো। শেফালিকে ভোলার, সে তার একটা পা ছিল না, গ্রামের সমস্ত সংখ্যালঘুরা পালিয়ে গেছে বিএনপি জামাতের আক্রমণে। শেফালি বেগম একটা ধানের খেতে পালিয়েছিল, তাকে 15-20 জন বিএনপি জামাতের কর্মীরা ধর্ষণ করে। আমি আরো বলতে চাই, এরকম সারা বাংলাদেশে এমনকি না, আমরা দেখুন প্যানেলিস্টদেরকে কথা বলার সুযোগ, আমি আপনাদের কাছে আমি আপনার না ধন্যবাদ যে আমরা আসবো, আমরা আমাকে শেষ করতে দেখুন, এইভাবে কথা বলা যাবে না। আমি দুঃখিত, আপনারা যদি কথা বলেন, আমি যখন কথা বলি, আপনারা যখন কথা বলছেন, আমি আপনাদের কথার সময় আমরা শুনছি, আমরা সবার কথা শুনবো, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা সহযোগিতা আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে প্রসঙ্গটি ছিল জামাতের যুদ্ধাপরাধীর বিচার, এবং তাদের এই মুহূর্তে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা পুলিশের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগাচ্ছে। বিএনপি হরতাল করবে, হরতাল রাজনৈতিক অধিকার, কিন্তু আপনারা জানেন মগবাজারে একটা সিএনজিতে আগুন লাগায় 3 জন মানুষকে হত্যা করেছে। প্রতিদিন গাড়িতে আগুন দেয়, হরতাল করার জন্য তো গাড়িতে আগুন দেওয়ার দরকার নাই, মানুষকে মারার দরকার নাই। কাজেই দুই প্রসঙ্গ। কাজেই আমি আপনাদের বলতে চাই, আমি যেটা বলতে চাচ্ছি যে মঈন খান সাহেব যে কথাটি বলেছেন যে জামাত যেহেতু আমরা করছি, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা সন্ত্রাস করছে, জামাত মানুষের পা কেটে দিবে, জামাত মানুষের রক কেটে দিবে, জামাত হুমায়ুন আজাদকে হত্যা করবে, এটি বাংলাদেশে কোনোদিনই মানা যায় না। আমরা এখন আপনার কাছে আসবো, আপনারা একটু বসুন। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, টিআইবি প্রসঙ্গটিতে, আপনি যদি সেই প্রসঙ্গে বলেন সংক্ষেপে। টিআইবির ঠিক আছে, টিআইবি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমি মঈন খান সাহেবের সাথে অবশ্যই একমত পোষণ করি যে স্ট্যাটিস্টিক্সের স্যাম্পল এই 16 কোটি মানুষের দেশে 2000, 3000, 5000 মানুষের স্যাম্পল নিয়েও যে কোনো একটা ভালো স্টাডি করা সম্ভব। কিন্তু এই স্যাম্পলিংটা কিভাবে হয়েছে, সঠিক হয়েছে কিনা, কিন্তু পত্রপত্রিকার রিপোর্ট, তারপরে আপনার তাদের নিজস্ব যারা তাদের সাথে কাজের সাথে জড়িত তাদেরকে নিয়ে করেছে। উন্নত দেশে, পশ্চিমা বিশ্বেও কিন্তু রাজনীতিবিদদের নিয়ে নানা কৌতুক, নানা সমালোচনা, এবং আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটরদের নিয়ে কত যে কৌতুক হয়, যুগ হয়। ডক্টর রাজ্জাক, এখানে আমার একটি প্রশ্ন, সেটি কোনো ব্যাপার না। টিআইবির এই রিপোর্টের পরে যেভাবে সংসদের সমালোচনা হয়েছে সেটা কতটা যুক্তিসঙ্গত ছিল? সংসদ সদস্যরা হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই মনে করেছে এটি সরকারের ওইরকম কোনো সিদ্ধান্ত না যা নিষিদ্ধ করতে হবে, কাজেই তারা দিয়েছে তাদের ব্যক্তিগত অবস্থান থেকে। ওইটা চলতে পারে না, কারণ ওইটাও দেশের স্বৈরাচারী টেন্ডেন্সির জন্ম দেয়। কাজেই আমি মনে করি যে টিআইবির এই রিপোর্ট এটা আরো উন্নত করা যাবে। আমি তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে আরো যাতে মানুষের কাছে এই ধরনের রিপোর্ট গ্রহণযোগ্য হয়। অনেকগুলো তথ্য ধন্যবাদ আপনাকে, সংসদ সদস্যরা দিয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। বুঝতে পেরেছি। এখানে এই অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে আপনারা যদি কোনো মতামত দিতে চান তাহলে আপনি bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারেন। এছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল কাদির। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত দিয়েছে। এক্ষেত্রেও কি রাজনৈতিক বিবেচনা অগ্রাধিকার পাবে? ধন্যবাদ আপনাকে। ডক্টর রাজ্জাক, আপনাকে দিয়ে শুরু করি। রাজনৈতিক বিবেচনা অগ্রাধিকার পাবে কিনা? অবশ্যই রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার পাবে না। আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা মশিউর রহমান সাহেব একজন প্রাক্তন আমলা, তাকেও দুদকের সামনে হাজির হতে হচ্ছে। আমাদের একজন মন্ত্রীকে আমরা সরিয়ে দিয়েছি, তাকেও দুদকের সামনে হাজির হতে হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকলে সে অবশ্যই কোনো বিবেচনায় সহানুভূতি পাওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়কে, সেখানে কিন্তু বলা হয়েছে যে রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকারের ক্ষমতা থাকা উচিত, এবং রাজনৈতিক মামলা যদি প্রত্যাহার হয় তাহলে সেটি সেটা রাজনৈতিক মামলা, আরেকটি হলো অনিয়ম দুর্নীতি করার জন্য, অন্যায় করার জন্য মামলা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কোনো মামলা করা হয় সেটি সরকার মানে সরকারের আইন বিভাগ এবং তারা বিচার বিবেচনা করে যদি দেখা যায় যে এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রাজনৈতিক লক্ষ্য নিয়ে করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা বিবেচনা। কিন্তু একজন রাজনীতিবিদ তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সে পেয়ে যাবে, সেটা তো কোনোদিনই হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি কোনো ক্রমে এটাকে ধন্যবাদ আপনাকে। ডক্টর কাবেরী গায়েন, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া যে রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন যে মামলাগুলো দায়ের করে
সেখানে সরকারের একটা ক্ষমতা থাকা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মত দিয়েছে? আমি মনে করি যে গণতন্ত্রের মূল কথাই হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে যতটা সম্ভব স্বায়ত্তশাসিত করা এবং মানে স্বয়ংসম্পূর্ণ করা। সেখানে যদি রাজনৈতিক বিবেচনা, এই রাজনৈতিক বিবেচনাটি কে করবে এবং এই কথাটি যদি বলে দেওয়া হয় তাহলে আসলে স্পিরিটটি ধ্বংস হয়ে যায়। কাজে আমার মতে এই বিবেচনাটি থাকা উচিত না। দর্শকদের কাছে একটু ঘুরে আসি, প্রশ্ন করতে যাচ্ছেন জি আপনি, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করা উচিত কিনা দুর্নীতি দমন কমিশনের? না, উচিত না। ধন্যবাদ আপনাকে। এখানে একজন হাত তুলেছেন, জি আপনি। আমার মতে এটা মোটেই উচিত না। তবে যেহেতু দুর্নীতি প্রসঙ্গ আসছে, সাবেক মন্ত্রী এবং বর্তমান মন্ত্রী দুজনই উপস্থিত আছেন, আমি দুজনকেই একটা প্রশ্ন করতে চাই। অতীতেও দুর্নীতি হয়েছে বিএনপির আমলে, বর্তমানে হচ্ছে। বড় বড় দুর্নীতিগুলো, আমি দুর্নীতিগুলোর নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন। তবে এই যে আপনারা দুই দলই পরিবারতন্ত্র নিয়ে যেভাবে একের পর মুদ্রার এপিট ওপিট বারবার ক্ষমতায় এসে আমাদের জনগণকে যেভাবে নিষ্পেষিত করতেছেন, ক্ষমতার বদলে যেভাবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড পরিবর্তন করছেন, এই প্রক্রিয়া কবে বন্ধ হবে? এবং তৃতীয় শক্তি, ধন্যবাদ আপনাকে, আপনাদের কোনো ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল মঈন খান, রাজনৈতিক বিবেচনায় মামলা যেটা আগেও হয়েছে, এখনও সেটার কথা বলা হচ্ছে, কি বলবেন? আমি দুটি উদাহরণ দিয়ে বলবো। প্রথমত, এবং তথ্যভিত্তিক, রাজনৈতিক বিবেচনায় বর্তমান সরকার ৭,৫০০ মামলা প্রত্যাহার করেছে। এবং আরও মজার বিষয় হচ্ছে, এই ৭,৫০০ মামলার মধ্যে ৩টি মামলা বিএনপির বিরুদ্ধে ছিল যেটি প্রত্যাহার হয়েছে, আর ৭,৫০০ বিয়োগ ৩ অর্থাৎ ৭,৪৯৭টি মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, সেগুলো। কাজেই আমার মনে হয় যে রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স, সেটা কিভাবে বর্তমানে বাংলাদেশে কাজ করছে সেটা অধিকতর ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি শেষ করছি, বলুন। সরকার কোনো অন্যায় ক্ষমতা নিতে পারে না। যদি সরকার অন্যায় ক্ষমতা নেয়, সেটা জনগণের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ৩, এখানে হাজির করার কথা বলা হয়েছে, আমরা একটু আগে শুনেছি। আমরা দেখেছি ইতিপূর্বে অ্যান্টি কারাপশন কমিশন যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় এসেছে, তাদেরকে সততার সার্টিফিকেট দিচ্ছে। তাহলে তো এই অ্যান্টি কারাপশন কমিশনের কোনো অর্থ থাকতে পারে। সর্বশেষ, যেহেতু আপনি নিয়মের একটি ব্যত্যয় করেছেন, আমাকে সেই সুযোগটি দিতে হবে। আমি পুরনো বিষয়ে 1 সেকেন্ডের জন্য ফিরে যাব, 1 সেকেন্ডের জন্য। আমরা মাননীয় মন্ত্রীর মুখে দুটি সম্ভ্রমহানির নাম শুনেছি। দুজনের সম্ভ্রমহানির অভিযোগ তিনি করেছেন। যদি সে অপরাধ কেউ করে থাকে, দলমত নির্বিশেষে সে অপরাধী, তার বিচার হতে হবে। কিন্তু আমি বিনীতভাবে তাকে স্মরণ করিয়ে দেব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরাট নেতা, সেখানে শুধু 2 জন নয়, 100 জন ছাত্রীর সম্ভ্রমহানি করে সেখানে তার সেঞ্চুরি সেলিব্রেট করেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি উদাহরণ দিয়েছেন। আদিলুর রহমান খান, দুর্নীতি দমন কমিশনের মামলা প্রসঙ্গে ছিল যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে যে আসলে সরকার সেটা করবে কি বা করতে পারে কি না। না, অবশ্যই দুর্নীতি দমন কমিশনের উপর থেকে যদি এই ক্ষমতা প্রত্যাহার করা হয়, তাহলে এইসব ক্ষমতাহীন সংগঠন বা প্রতিষ্ঠান রাখার তো কোনো প্রয়োজনীয়তাই নেই। কারণ তাহলে দুর্নীতি দমন কমিশন একটা ঢাল তলোয়ারবিহীন একটা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং সেটা সরকারের অনুগত প্রতিষ্ঠান হবে, যা দুর্নীতি দমন না করে বরং দুর্নীতি বাড়ানোর কারণ হয়ে দাঁড়াবে। তো আমি মনে করি যে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালন করা উচিত এবং সেটা সরকারের আনুকূল্যের মধ্যে না থেকে স্বাধীনভাবে করা উচিত। কারণ এই নিয়ে কিন্তু সংশয় রয়েছে মানুষের মধ্যে যে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা। আর যেইভাবে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে বর্তমান সরকারের আমলে এবং তার আগে 4 দলীয় সরকারের আমলে, আমরা মনে করি যে এতে ভিকটিমরা ভিকটিমাইজড হন আবারও। কারণ যারা পারপিট্রেটার্স তাদের বিরুদ্ধে মামলা হয় এবং পারপিট্রেটার্সদের উপর থেকে মামলা প্রত্যাহার করা হলে ভিকটিমসরা দ্বিতীয়বার ভিকটিমাইজড। ধন্যবাদ আপনাকে। পরের অনুষ্ঠানে যাওয়ার আগে এখানে শ্রোতা এবং দর্শকদের মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ সংলাপে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে, অথবা আপনি ইমেলও করতে পারেন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। যাচ্ছি পরের প্রশ্নে।
পরের প্রশ্ন করবেন সালমা খাতুন। আমার কোশ্চেনটা হচ্ছে, বার্মার রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা, তার নিরসনে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? কাবেরী গায়েন, যেটি বাংলাদেশের নিয়ে বাংলাদেশ বেশ আন্তর্জাতিক চাপে আছে বলে শুনতে পাচ্ছি। এটি একটা আন্তর্জাতিক সমস্যা। আমি মনে করি আন্তর্জাতিকভাবে এটার সমাধান হওয়া উচিত, এবং সেই আন্তর্জাতিকভাবে সমাধান হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ লবিস্টের ভূমিকা পালন করতে পারে এবং বলতে পারে আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো আছে, ইউএন বডি আছে, তাদের সাথে কথা বলতে পারে। বিশেষ করে কিছুদিন আগে আমরা দেখলাম, বাংলাদেশ কি সেই ভূমিকা পালন করছে আন্তর্জাতিক? আমার মনে হয় না সেটা করছে না, বরঞ্চ আমরা বার্ডেন হয়ে যাচ্ছি। বিশেষ করে কিছুদিন আগে অং সান সু চি যে কথাটি বললেন, তিনি বললেন যে এটাই আসলে তাদের মানে জাতিগোষ্ঠীর মানুষই না। এই জাতীয় কথাবার্তাগুলো যখন হয় তখন আসলে ভিকটিম যারা, তারা আবারও ভিকটিমাইজড হন। সেই জন্য আমার কাছে মনে হয় আসলে এটির আন্তর্জাতিক সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা রাখা দরকার। ধন্যবাদ। আদিলুর রহমান খান, বাংলাদেশ সরকার বারবারই বলছে সম্ভব নয় বাংলাদেশের এই চাপ নেওয়া। আপনারা তো মানবাধিকারের প্রসঙ্গ তুলছেন এবং অনেক মানবাধিকার কর্মী বলছেন যে বাংলাদেশের বিষয়টি আরও মানবিকভাবে দেখা উচিত। অধিকার সুস্পষ্টভাবে এই ব্যাপারে অবস্থান নিয়েছে। অধিকার মনে করে যারা ভিকটিম এবং যারা পারসিকিউটেড পিপল, তাদেরকে বাংলাদেশের সহানুভূতির চোখে দেখতে হবে এবং বাংলাদেশের রাষ্ট্রকে এবং সরকারকে রোহিঙ্গাদের যারা ভিকটিমাইজ, যারা সীমান্ত পার হয়ে এসে জীবনের জন্য পালিয়ে এসেছেন, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আছে, বাংলাদেশের জনগণ আশ্রয় নিয়েছিল। সমস্যাটা হচ্ছে জাতিসংঘের ব্যর্থতা। বলা হচ্ছে বার্মায় যে পরিস্থিতি আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারটি এক নয়। না, এটা বলা হচ্ছে এই কারণে যারা বলছেন তারা রেসিস্ট, কারণ বার্মার সিচুয়েশনটা হচ্ছে আজকের ফরমার যুগোস্লাভিয়ার মতন। এখানে যে রেসিজম সেটা মারাত্মক আকার ধারণ করেছে এবং সেই কারণে আমরা বলছি এটা ইউএনের ব্যর্থতা, এটা আসিয়ানের ব্যর্থতা। বার্মার মধ্যে যেই সরকার বা রাষ্ট্র পদ্ধতি আছে তা অসংখ্য বছর ধরে একটা অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকার কারণে সেখানে সিভিল সোসাইটিও কিন্তু রেসিজমের শিকার হয়ে আছে। তাই শুধু রোহিঙ্গা নয়, সেখানকার অন্যান্য যারা জাতিগোষ্ঠীর মানুষ তাদের উপরেও এই ধরনের নিপীড়ন নির্যাতন চলছে এবং ভিকটিমদের ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থান নিতে হবে ভিন্নভাবে। আমরা কি চাচ্ছেন যে বাংলাদেশ সীমান্ত খুলে দিক? যদি ভিকটিম হয়, ভিকটিম মানুষদের জন্য বাংলাদেশের আশ্রয় দিতেই হবে, কারণ বাংলাদেশ এই ব্যাপারে কিন্তু অবস্থান ভিন্ন নিতে পারবে না। ধন্যবাদ। আন্তর্জাতিক আইনেও সম্ভব না। ধন্যবাদ আপনাকে। আমরা দুজন রাজনৈতিক নেতার কাছে আসছি, একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসতে চাই। একদম কোনায় আপনি হাত তুলেছেন। জি, আমাদের বর্ডার সেফটি দরকার। আমাদের বাংলাদেশের আয়তন খুব ছোট, এখানে অন্য দেশের বার্ডেন নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যতই মানবতার কথা বলি, আমাদের মানবতা টিকে থাকতে হবে, আমরা তো টিকে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। সামনে একজন হাত তুলেছেন। জি, রোহিঙ্গাদের যে সমস্যাটা, যে আরাকান প্রদেশের মায়ানমারের গভর্নমেন্টের উপর এবং বাংলাদেশের গভর্নমেন্টকে নিয়ে যৌথভাবে যদি একটা সামঞ্জস্য জাতিসংঘের মাধ্যমে করা হয়, সেক্ষেত্রে মনে হয় দ্রুত সম্ভব। নাইলে এটা দীর্ঘদিনের রোহিঙ্গাদের অধিকার বঞ্চিত একটা জাতি। ধন্যবাদ আপনাকে। আপনি দাঁড়িয়েছেন, হাত তুলেছেন। যে সংক্ষেপে যদি আপনার মতামত বা প্রশ্ন। আমি মনে করি আমাদের দেশের মানবাধিকার যে সংস্থা, এরা যদি মনে করে যে রোহিঙ্গাদের আমাদের দেশে ঢুকতে দেওয়া উচিত, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বার্মার মানবাধিকার সংস্থা কি চিন্তা করছে? আর যদি ইন্টারন্যাশনালি যদি আমাদেরকেই মানে আমাদের দেশকে যদি ইন্টারন্যাশনালি প্রভাব দিচ্ছে যে আমাদের দেশে আসতে হবে, তাহলে যে দেশ প্রভাব দিচ্ছে তার দেশেই নিয়ে যাক না, আমাদের দেশ তো কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসবো আবার, আমরা আবার আসবো ডক্টর আব্দুল মঈন খান। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক হওয়ার কি সুযোগ আছে? অবশ্যই আছে। যে কোনো মানুষের জীবন যখন প্রশ্ন, তখন সবচেয়ে আগে যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মানবাধিকারের প্রশ্ন। বাংলাদেশ কিন্তু শুধু মানবাধিকারের বিষয়ে কমিটেড নিজের দেশের মানুষের কাছে নয়, বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক ইউএনওর কাছে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যে তারা মানুষের অধিকার রক্ষা করবে। যদি এরকম কোনো অবস্থার সৃষ্টি হয় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, যেভাবে তারা জীবনের ভয়ে যারা পালিয়ে আসছে, এদেশে আশ্রয় নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা জানি যে কথা একটু আগে একজন বলেছেন ফ্লোর থেকে, যে আমাদের সম্পদ সীমিত, আমরা সেই দায় দায়িত্ব নিতে পারি না। কিন্তু যখন জীবনের প্রশ্ন আসে, সে কোন দেশের মানুষ, তার গায়ের চামড়ার রং কি, তার ধর্ম কি, সেটা কখনোই মুখ্য বিবেচ্য বিষয় হতে পারে। কিন্তু ডক্টর খান, এখানে আমি শেষ করে দিচ্ছি যেটা বাংলাদেশকে করতে হবে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী এবং আমাদের নিজেদের মানবতা বোধের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সে তাদের আশ্রয় আমাদের দিতে হবে। সীমান্ত খুলে দিতে হবে। সীমান্ত খুলে দিতে হবে। সীমান্ত খোলা বা বন্ধ করার তো কোনো প্রশ্ন নয়। তাহলে কিভাবে আশ্রয় দেবে?
যখন তারা আসছে আপনারা দেখেছেন সমুদ্রের ওপর দিয়ে তারা কিভাবে নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসছে। যখন সমুদ্রের জীবনের ঝুঁকি নিয়ে তারা পালিয়ে আসতে পারে তাহলে বুঝুন ওই বার্মার ভেতরে, মিয়ানমারের ভেতরে তাদের জীবনের ঝুঁকি নিশ্চয়ই তার চেয়েও বেশি। তা না হলে তো তারা কখনো এই অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিত না। একটি বাক্যে আমি শেষ করে দিচ্ছি, এই দায়িত্ব একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের প্রতি আমাদের এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। গ্রহণ করে আমরা অবশ্যই আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো, UNHCR তাদেরকে আমরা বাধ্য করব যাতে তারা সার্বিকভাবে শুধু বাংলাদেশের নয় বার্মার উপরেও মিয়ানমারের উপরেও তারা সেই দায়িত্ব প্রয়োগ। ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুর রাজ্জাক। যেটি প্রশ্ন অনেকেই করছেন বা আলোচনা হচ্ছে যে সরকার যে আন্তর্জাতিকভাবে জিনিসটা বোঝানোর জন্য যে বাংলাদেশ এই চাপ আর নিতে পারছে না, সেটা কি সরকার ঠিকমতো করতে পারছে? অবশ্যই করতে পারছে। যারা রোহিঙ্গা বলে পরিচিত মায়ানমারে আছে এবং তারা মায়ানমারের নাগরিক। আমরা স্বাধীনতা যুদ্ধের সময় লার্জেস্ট রিফিউজি ছিলাম, ভারতে আমরা আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সেটি ছিল একটি জাতীয় স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধ অবস্থায় এই দেশে তাদের জীবনের নিরাপত্তা ছিল না বলেই তারা আমরা গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম। ওই অবস্থার সাথে এটা তুলনা করলে চলবে না। আমি মঈন খানের সাথে অবশ্যই একমত। উনি বলেছেন যে মানবিক দিক থেকে বিবেচনা করে বাংলাদেশ মানবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, আমাদের রাষ্ট্রীয় নীতি আদর্শের মূল ভিত্তি। কিন্তু আমাদের সীমাবদ্ধতাটাও দেখতে হবে। পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে জনসংখ্যা বহুল দেশ, মোস্ট পপুলাস কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা দরিদ্রতম দেশ, এখনও 31% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এই যে সীমিত সম্পদ নিয়ে নানানও আমরা সামাজিক সমস্যা মোকাবেলা করছি। এই সামাজিক সমস্যার মধ্যেও 91 সালে একটা বিরাট সংখ্যক মানুষ এসেছিল, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আমি শেষ করছি, বাংলাদেশে 30,000 এখনও রোহিঙ্গা রয়েছে বিভিন্ন 2টি আশ্রয় কেন্দ্রে, আর প্রায় 2-2.5 লক্ষ বা তার চেয়েও বেশি হতে পারে 4-5 লক্ষ রোহিঙ্গা আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এই এলাকায় তারা ছড়িয়ে আছে এবং তারা সমাজে মিশে গেছে, নানান সমস্যার সৃষ্টি করছে। তারা এই দেশ থেকে পাসপোর্ট নিয়ে আপনার সৌদি আরবে, এই যে সমস্যাগুলো আমাদের এই রাষ্ট্রের নানান সমস্যার মধ্যে এটি একটা বিরাট সমস্যা হয়েছে। সংক্ষেপে যদি আপনি বলেন, এখন যদি আবার আমরা আরো রোহিঙ্গাদেরকে যদি আমরা এই দেশে আসতে দেই, এই সমস্যার সামলানোর সরকারের বা আমাদের দেশে সরকার বলেছেন। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আদিলুর রহমান খান যে কথাটি বলছেন যে আঞ্চলিকভাবে আসিয়ানের সঙ্গে মিলে বাংলাদেশের একটা চাপ তৈরি করতে হবে, বাংলাদেশ সেটা করছে কিনা? না, আমি বলি যেমন মঈন খান সাহেব ওনারা 91 থেকে 96 সালে ক্ষমতায় ছিলেন, তারপরে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, ওনার উপর দায়িত্ব ছিল এই সমস্যার সমাধান। আসিয়ান, ইউএনও এবং অন্যান্য অর্গানাইজেশন সবাই মিলে হাজার চেষ্টা করেও তারা এটা করতে পারে না, এবং সম্প্রতি কালেও আমরা চেষ্টা করছি, সফলভাবে সমাধান করেছি, আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা সফল হতে পারি না। 2,50,000 রোহিঙ্গা আমরা সেই সমস্যার সমাধান সফলভাবে শেষ করেছেন। কাজেই বর্তমানে আরো লক্ষ লক্ষ আসার জন্য ওনারা আমন্ত্রণ জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরো লক্ষ লক্ষ সমাধান, ধন্যবাদ ডক্টর রাজ্জাক। আরো বাংলাদেশের মতো দেশে আরো লক্ষ লক্ষ রোহিঙ্গা আনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর রাজ্জাক আপনাকে। আমরা পরের প্রশ্নে যেতে চাই। আমরা এই সমাধান আন্তর্জাতিক বিশ্বকে আমরা বলতে চাই যে তারা এই সমস্যার সমাধানের জন্য তাদের উদ্যোগ নেওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা শুনেছি ডক্টর আদিলুর রহমান খান, আমরা পরের প্রশ্নে যেতে চাই। আমরা পরের প্রশ্ন যেতে চাই। পরের প্রশ্ন করবেন মাসিরুল আফরোজ। দেশের 2 প্রধান নেত্রী একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন, কিন্তু সময় বা সুযোগ থাকা সত্ত্বেও সৌজন্যমূলক কথাও বললেন না। দেশের প্রধান নেত্রীর কাছ থেকে আমরা এটা কি আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় কম, 4 জন প্যানেলিস্টের কাছে আসব। কাবেরী গায়েন সশস্ত্র বাহিনী দিবসের উপর যেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী গিয়েছিলেন, কিন্তু কথা হয়নি। কথা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল, যে কথা হতেই পারতো, কিন্তু কথা না হলেই বা যে কি সমস্যা আছে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে না তারা কোন বিষয় নিয়ে আসলে কথা বলতেন। কুশল বিনিময়টা হতেই পারতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি কথা বারবার বলা হয়, আমরা যখন দেখি যে 2 নেত্রী, আসলে দেখা যাচ্ছে 2 নেত্রীর ভিতরে এমন একটি দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিকভাবে, মতাদর্শিকভাবে। এই মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তখন পর্যন্ত সরাসরিভাবে আমরা দেখতে পাচ্ছি এক দলের নেত্রী যখন এই ট্রাইব্যুনালে বিচারের জন্য চেষ্টা করছেন, আর এক দলের নেত্রী তখন সরাসরি তার বিপক্ষ দল তাদের পক্ষ অবলম্বন করছেন। এখানে কথা হওয়াটা আসলে খুব বেশি কি আর যায় আসে। আমরা দেখেছি এক নেত্রী যখন আগস্টে গ্রেনেড হামলা হলো তখন তিনি সেইখানে কিছু করেননি, বা
ভাইস ভার্সা আমরা সবসময় দেখতে পাচ্ছি। কাজেই ন্যূনতম সৌজন্য এবং হাসি বিনিময় এটি সৌজন্যের ভিতরে পড়ে, ঠিক এটি হলে ভালো হয়, কিন্তু তার চাইতে আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে এজেন্ডা সেট করে দেশের স্বার্থে যদি তাদের আলোচনাগুলোকে আসলে মানে সংগঠিত করা যায় দরকার সেখানে। ধন্যবাদ আদিলুর রহমান খান। কাবেরী গান যেটি বলছিলেন যে কি নিয়ে কথা বলবেন, কথা বলার কি বিষয়ের অভাব আছে আপনার কি মনে হয়? আমার মনে হয় আসলে ওনাদের দুইজনের অভাব আছে। আমি মনে করি এই জন্য যে তারা দুইজন কোনো কিছু নিয়েই তো আসলে আলোচনা করেন না, এবং দলের বাকি নেতা নেত্রীদের সঙ্গে আলোচনা হোক এটাও আমরা চাই। আর এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটাই যেই জায়গায় গেছে সেটা হচ্ছে কনফ্রন্টেশনাল, এবং এক দল আরেক দলকে কনফ্রন্টেশনাল পদ্ধতিতে কিভাবে সর্ট অফ কোন ঠাসা করে ফেলবেন বা একেবারে নাই করে দেওয়ার জায়গায় নিয়ে যাবেন, সেরকম একটা পরিস্থিতি হয় বলেই কিন্তু বাংলাদেশের বিপদটা চলে আসে গণতন্ত্রের। আর আমি এটাকে গণতন্ত্রের বিপদ হিসাবে দেখি তাদের মধ্যে আলোচনা না হওয়াটা, যে বিপদটা সম্ভবত বাড়ছে, কমছে না। ধন্যবাদ আপনাকে আব্দুল মঈন খান। কতটা জরুরি ছিল আলোচনা হওয়াটা বা কথা হওয়াটা, হাসি বিনিময়, সৌজন্যতা? এখানে হঠাৎ করে কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর কথা না বললে সব সমস্যা অমীমাংসিত থেকে যাবে, এটা আসলে সেই পরিস্থিতিতে আমরা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নেই। এখানে যেটা প্রয়োজন যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের প্রয়োজন, সেটাই হচ্ছে বড় কথা। এবং সেই পরিবর্তন যদি আনতে হয় তাহলে আমি বলবো যে দুটি প্রধান রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায় থেকে, শুধু নেতা নয়, কর্মী পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে, সেখানে একটি ভাবের আদান প্রদান হতে হবে। এবং আমরা রাজনৈতিকভাবে আমরা যে এক্সট্রিম চিন্তা করি সেই এক্সট্রিম চিন্তাধারা থেকে আমাদের সরে আসতে হবে, আমাদের প্রত্যেককে, কেবলমাত্র সর্বোচ্চ পর্যায়ে বা সর্বনিম্ন পর্যায়ে নয়। কাবেরী আমার অনুজসম, তিনি এ প্রসঙ্গে কতগুলো উদাহরণ দিয়েছেন। যেহেতু তিনি আমার অনুজসম, আমি সেই বিষয়গুলোর উত্তর আমি এখানে দেব না, তবে আমি শুধু এইটুকু বলবো যে এ ধরনের পাল্টা উদাহরণ আছে এবং আমি সেগুলো দিতে পারি। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুর রাজ্জাক, সংক্ষেপে বলেন যে এইটা কতটা জরুরি ছিল কথা বলার বিষয়টা? আমি তো মনে করি যে রাজনৈতিক শিষ্টাচারে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, যে কারোর সাথেই দেখা হলে আমরা কথা বলি, আমরা কথা বলি, ভাব বিনিময় করি, এটা করা উচিত, এটা না করার কোনো কারণ নাই। আমার মনে হয় আমি মন্ত্রী হওয়ার পরে বোধহয় প্রথম দিকেই একটি রোজার ইফতার পার্টি দিয়েছিল সশস্ত্র বাহিনী, সেখানে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলের সাথে গ্রিটিংস করে সেনাবাহিনীর এবং অন্যান্য যারা অতিথির সাথে এসে যখন উনি সিটে বসলেন, সিটে বসার আগে বিরোধী দলের নেত্রীর সাথে কাছে দাঁড়িয়ে উনি তার সাথে কথা বললেন, কথা বলে এসে তারপরে নিজের সিটে বসলেন। পরেও ইফতার করতে করতেও কিছু কিছু কথাবার্তা ওনাদের হয়েছে, পাশে স্পিকার ছিলেন। আপনি কি আশা করেছিলেন যে অনুষ্ঠানে সেরকম হবে? আমি মনে করেছিলাম যে মাননীয় বিরোধী দলের নেত্রী উনি থাকবেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সবার সাথে সৌজন্যবোধ করে তারপরে ওনার সাথে কথা বলবেন। কিন্তু আমি পত্রিকায় দেখেছি, সঠিক জানি না, যে বিরোধী দলের নেত্রী আগেই চলে এসেছে। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের কাছ থেকে আমরা আলাদা, ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে, আমরা আলাদা কোনো মন্তব্য নিতে পারবো না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কয়জন মনে করেন যে দুই নেত্রীর কথা বলা উচিত ছিল? আমি এখানে যারা আপনারা আছেন, আমি দেখতে পাচ্ছি এখানে 99% বা 98-99% আপনারা মনে করছেন। কিছু হাত নেমে যাচ্ছে আবার, আপনারা ধরে রাখেন হাতটা, আমি দেখি। হ্যাঁ, নিশ্চিতভাবে বলা যায় এখানে 90% বেশি মানুষ আপনারা এখানে চাচ্ছেন। আর আপনারা হাত নামান। আমরা এখানে কোনো জনমত জরিপ করছি না, এটা আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের বিষয়। আর আপনারা কয়জন মনে করছেন যে কথা বলেনি, ঠিকই আছে? আমরা তিনটি হাত দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আছে। আমরা বুঝতে পারছি যে একটি জনমত আছে যে দুই নেত্রী যেন কথা বলেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। প্যানেলে আপনারা যারা 4 জন উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই মিলনায়তনে আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং এলজিডি অডিটোরিয়াম কর্তৃপক্ষকে। আমাদের আগামী অনুষ্ঠান হবে ঢাকায়, আশা করি সেই অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পাবো। সেই পর্যন্ত বিবিসির বাংলাদেশ সংলাপ থেকে আমি আকবর হোসেন এখানে বিদায় নিচ্ছি।